যিনি কিনা আজকের ক্লাসের আমাদের প্রধান অতিথি এবং আজকের ক্লাসের মধ্যমণি। সেই সঙ্গে আমাদের মাঝে আসছে আমাদের ভেটেরিনারি সার্জন মহোদয়। তো আমরা প্রথমেই কিছুটা অংশ একটু তার কাছ থেকে আমরা জানতে চাই, যেহেতু এই অংশ নিয়ে তারা স্পেশালি, আমরা একটু তাদের মধ্যে থেকে আমরা জানবো এবং আমাদের সময় দেওয়ার জন্য আমরা একটু তাকে করতালি দিয়ে অভিনন্দন জানাই। তো এরপরে আমি বিনীত অনুরোধ করছি আমাদের ভেটেরিনারি সার্জনকে তার এই মূল্যবান ক্লাসে নেওয়ার জন্য। সবাই সবাই ধরুন একদম আসলে ঈদুল আজহা আমাদের সামনে চলে আসুন। আগামী 28 মে আমরা ঈদুল আজহা উদযাপন করব। আমাদের সবচেয়ে বড় কার্যক্রম কতটা ভরা এই ঈদের পশু বিসর্জন দেওয়া বা কোরবানি করা। সবচেয়ে বড় ব্যাপার হয়ে দাঁড়ায় যে এই যে বিশাল আরো আছে একটা চামড়ার বাজার বাংলাদেশে, এটা খুবই সম্ভাবনাময় একটা বাজার। যদি আমরা এই চামড়াকে ভালোভাবে সংরক্ষণ না করতে পারি তাহলে শুধুমাত্র আমরা অর্থনৈতিকভাবে যে ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারটা এমন না। চামড়া চামড়ার বাজার যদি আমরা চিন্তা করি যে আমাদের গত বছরও প্রায় $1 বিলিয়ন উপরে আমরা চামড়া রপ্তানি করেছি বিদেশে। এই চামড়াকে আমরা সংরক্ষণ এবং প্রসেসিং ভালোভাবে না করতে পারায় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। আপনারা জানেন, এবারও আমরা যদি শুধুমাত্র চামড়ার কথা চিন্তা করি, শুধু চামড়ার বাজারই বাংলাদেশে প্রায় 30,000 কোটি টাকার উপরে। তো আমরা যদি এই চামড়াকে ভালোভাবে সংরক্ষণ করে প্রসেস করে যদি আমরা বিদেশে, শুধু বিদেশে নয় আমাদের দেশেও যদি আমরা এটাকে ফিনিশড প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারি, তারপরেও আমাদের প্রায় $3 থেকে $5 বিলিয়ন একটা বাজার আমরা তৈরি করতে পারবো। সম্মানিত সুধী, এই চামড়া সংরক্ষণ করার ব্যাপারে যেহেতু আমাদের কথা হচ্ছে, আমরা যদি বলি যে অনেকটা উপায়ে আমরা চামড়াকে সংরক্ষণ করতে পারি। সবচেয়ে বড় সংরক্ষণ আমাদের কাছে সবচেয়ে সহজ যেটা হয় সেটা হলো লবণ দিয়ে সংরক্ষণ করা। আপনারা অনেকে হয়তো জানেন যে ব্যাপারটা, যে একটা চামড়ার পুরো যে পরিমাণ ওজন হবে তার প্রায় 50% লবণ আমাদের প্রয়োজন হয়। আমরা যদি লবণটা ভালোভাবে দিয়ে চামড়াকে সংরক্ষণ করতে পারি তাহলে বেশ কিছুদিন আমরা রাখতে পারি। এছাড়া রোদে শুকিয়েও আমরা চামড়াকে সংরক্ষণ করতে পারি। মূলত আমরা চামড়াকে হয় শুকাবো অথবা তাপমাত্রা কম রাখবো, মানে ফ্রিজিং করে রাখা যায় অথবা তাপমাত্রা কমিয়ে রাখা যায়। মানে মূলত যাতে ব্যাকটেরিয়ার এখানে না হয়, গ্রোথ না হয়, ব্যাকটেরিয়ার যাতে সংখ্যা বৃদ্ধি না ঘটে, তাহলে চামড়াকে আমরা ভালোভাবে রাখতে পারি। তার জন্য অনেক সময় যে কম তাপমাত্রায় রাখা যায়, ফ্রিজে রাখা যায়, আবার রোদে রাখা যায়, বিভিন্ন কেমিক্যাল ইউজ করা যায়, যেমন ফরমালিন ব্যবহার করা যায়, বোরিক অ্যাসিড ব্যবহার করা যায়। এগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা চামড়াকে সংরক্ষণ করতে পারি। যেহেতু আমাদের কাছে মূলত এই সংরক্ষণ পর্যন্তই আমরা এগুলো মানে মেনটেন করে থাকি, আর বাকি কাজ তো আমরা আমাদের পরবর্তী যারা স্টেক হোল্ডার আছে তারা করে। আর একটা ব্যাপার হলো যে চামড়ার মান যাতে ঠিক থাকে তার জন্য আমাদের কিছু কার্যক্রম, বিশেষ করে জবের ব্যাপারটা। অনেক সময় দেখা যায় যে আমাদের যেহেতু একটা ধর্মীয় ব্যাপার, এবার পশু জবাই এই ব্যাপারটা, সেক্ষেত্রে আমরা জানি যে 3টা আমাদের বিষয় আছে এখানে কাটার জন্য, জমিটা মানে হালাল হওয়ার জন্য। আমাদের ভেইন কাটতে হবে, তারপরে ক্যারোটিড আর্টারি কাটতে হবে, তারপরে আমাদের এসোফেগাস কাটতে হবে। এগুলো যদি না কাটে তাহলে পশুটা জবাই হালাল হবে না। তো এগুলো আমাদের এনশিওর করতে হবে প্রথমত। দ্বিতীয়ত চামড়াটা যাতে ভালো থাকে তার জন্য আমাদের চামড়া সিলার যে অস্ত্র বা ছুরি, এটা খুব ধারালো থাকতে হবে। তারপরে হলো চামড়া সিলার কিছু সিস্টেম আছে, মানে যত চামড়া দিয়ে আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করি, বিশেষ করে আমাদের ওয়ালেট তৈরি হয়, আমাদের জুতা তৈরি হয়, ব্যাগ তৈরি হয়, আবার আমাদের কাপড়ের অনেক মানে বিশেষ করে শীত প্রধান অঞ্চলে আমাদের জ্যাকেট তৈরি হয়। তো এগুলোর জন্য আমাদের চামড়াটা যাতে গুণগত মান যাতে ঠিক থাকে, পাশাপাশি চামড়া যাতে নষ্ট না হয়ে যায়, মানে সবটুকু যাতে আমরা ইউটিলাইজ করতে পারি তার জন্য। এখন আমরা যেটা বলে থাকি যে প্রথমে চামড়া ছিলার সময়, মানে গরুকে চামড়া ছিলার সময় সামনের 2 পায়ের অংশটাকে আগে কেটে বুক বরাবর সামনেরটা
আমরা ই করে নেব, কিছুটা আলগা করে নেব, এরপর পিছনে আলগা করব, তারপর আস্তে আস্তে পুরো শরীর আলগা করব। এখন এই কাজটা করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে ওই মাংস থেকে চামড়াটা ছিলতে চায় না। এটা অন্যতম কারণ হলো পানি যদি কম থাকে, মানে গরুর শরীরে বা পশুর শরীরে যদি পানির পরিমাণ কম থাকে তাহলে চামড়াটা ছিলতে চায় না। তো তার জন্য যে কাজটা করতে হয়, আমাদের জয়ের আগে বেশি পরিমাণ পানি খাওয়াই নিতে হয়, তাহলে চামড়া ভালোভাবে ছিঁড়ে। এছাড়া আমরা অনেকগুলো টার্ম আছে, এবং লেস কাট আমাদের একটা টার্ম আছে। অনেক সময় দেখা যাচ্ছে যে চামড়ার সাথে মাংসও বেঁচে থাকে, তো এতে করে তো চামড়াটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যাতে চামড়ার সাথে মাংস না থেকে যায় এই একটু খেয়াল রাখা আর কি। আর পাশাপাশি এই চামড়ার অনেক অংশ আমরা অনেক কেটে ফেলে দিই, আমরা ফেলি, অথবা আমরা আমাদের পরবর্তী স্টেক হোল্ডার যারা আছে তাদের কাছে দিলে তারা অনেক অংশ ফেলে দেয়, এবং ফেলে দেওয়া অংশটা আমাদের রাস্তাঘাট বা আশেপাশের যে কোনো নর্দমায় ফেলে রাখে, ফলে পরিবেশ মানে বিনষ্ট হয়। তো আমরা চেষ্টা করবো যে এই কাজগুলো যাতে না হয়। এছাড়া আমরা তো মাত্র এখানে কথাগুলো হয়তো শুনবো অথবা আমরা জানি, এরকম আমরা কয়েকজন মাত্র, কিন্তু এর সাথে সংশ্লিষ্ট মানুষ তো সবাই। তো আমাদের কাজ হবে আমরা যা জানি বা আমরা যা শিখবো জানবো তা অন্যদের মাঝে প্রচার করে দেবো। বিশেষ করে যারা জয়ের কাজে থাকবে, যাতে জয়টা হালাল হয়, পাশাপাশি পশুটার জন্য কষ্ট না পায়, মানে ভালোভাবে যাতে জয়টা হয়, এইটা। তো আমরা এই ব্যাপারগুলো খেয়াল রাখবো। আর সবচেয়ে বড় ব্যাপার হবে সচেতনতা তৈরি করা আমাদের মধ্যে। আমরা চেষ্টা করব আমাদের পারিপার্শ্বিক যারা আছে সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে আমাদের ঈদুল আজহাকে আরও শান্তিপূর্ণভাবে এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করব, সেই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। অত্যন্ত প্রাণবন্ত, সুন্দর, চমৎকার এবং সাবলীলভাবে আমাদের ব্যাখ্যা দিয়েছেন আমাদের ফরিদপুর উপজেলার সম্মানিত ভেটেরিনারি সার্জন মহোদয়, যে কিভাবে আমরা একটি কুরবানি শুরু থেকে কুরবানিটা দিব ধর্মীয়ভাবে, এবং এইটাকে কিভাবে আমরা পশুটার মাংস এবং চামড়াটা ছড়াবো, এবং চামড়াটা ছড়ানোর পর মাংসটা আমাদের চাহিদা মতো ব্যবহারের পরে এই যে বর্জ্য বা এই যে অপসারণ করব, এইটাও কিন্তু খুব চমৎকারভাবে বলেছে। এবং পাশাপাশি এই যে আমাদের মাধ্যমে আজকে যে আমাদের এই প্রোগ্রামের মূল অংশই হলো পুরা উপজেলাটাকে আমরা এই বিষয়টা অবহিত করা এবং সবাইকে এই বিষয়ে জানানো, যেটা কিনা আমাদের দায়িত্ব। এবং পাশাপাশি আমরা এই কাজটাই করব। আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নিকট, আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি আজকের এই ফরিদপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের নিকট। আমি বিনীতভাবে অনুরোধ করছি এই পর্বে আমাদের উপজেলা প্রাণী সম্পদ মহোদয়কে তার মূল্যবান কিছু কথা বলার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আনসার ব্যবস্থাকে। আজকে আনসার টিভি অফিস কর্তৃক আয়োজিত আসন্ন কোরবানি ঈদের জবাইকৃত পশুর চামড়া ছড়ানো, সংরক্ষণ এবং বর্জ্য অপসারণ বিষয়ক প্রশিক্ষণে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আসলে কোরবানির সময় আমাদের তিনটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে পশু জবাইয়ের পূর্বে কিছু প্রস্তুতি আছে, পশু জবাইয়ের পরে চামড়া ছড়ানো, আর পরে হচ্ছে চামড়া সংরক্ষণ, এবং কোরবানিকৃত পশু থেকে যে বর্জ্য তৈরি হবে সে বর্জ্যটা দ্রুত অপসারণের ব্যবস্থা করা, যাতে আমাদের পরিবেশ দূষিত না হয়। আমার ভেটেরিনারি সার্জন অলরেডি অনেক কথাই বলে গেছেন, কিছু কথা রিপিট হবে। সেক্ষেত্রে কোরবানির আমরা সবাই জানি, কোরবানির আগে কোরবানি যোগ্য পশুকে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম দিতে হবে এবং প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হবে। কি জন্য পানি খাওয়াতে হবে? পানি যদি বেশি খায় তাহলে চামড়া ছড়ানোটা সুবিধা হয়, আর যদি পানি শূন্য থাকে শরীর, তাহলে শরীর থেকে চামড়া খসতে চায় না। সেক্ষেত্রে চামড়ার সাথে মাংস, চর্বি ইত্যাদি চলে আসে। এখান থেকে নাও ব্যানার মাথায় রাখতে হবে। আর যারা চামড়া ছড়াবে, যেহেতু এরা কেউই পেশাদার কষাই না কিন্তু, তাই না? কোরবানির সময় চামড়া ছড়া, পশু জবাই থেকে শুরু করে মাংস প্রক্রিয়াজাত করা পর্যন্ত যারা কাজ করে কেউ কিন্তু পেশাদার কষাই না, তাই না? কোরবানির সময়
যারা যারা কোরবানি দিচ্ছে তারাই এই কাজের সাথে সংশ্লিষ্ট থাকে, যার কারণে ভুল বেশি হয়, চামড়ার ক্ষতি বেশি হয়। বিশেষ করে চামড়া ছড়াবো যে ছুরিটা দিয়ে, সে ছুরিটার মাথা যেন ধারালো হয় এবং বাঁকা হয়। যদি সোজা চুক্কা হয় তাহলে সহজেই একটু অসতর্কতা বশত চামড়া ছিদ্র হয়ে যেতে পারে। আর চামড়া যদি ছিদ্র হয়ে যায় তাহলে ওই অংশটি আর কোনো কাজে আসবে না, আমাদের কেটে ফেলে দিতে হবে। তারপরে আসলে হচ্ছে আমাদের চামড়া সংরক্ষণের বিষয়। চামড়া ছাড়ানো হয়ে গেলে এরপরে আমরা কি করি, মাংস কাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। চামড়া ছাড়ানোর পরে বলা আমাদের সাইন্টিফিক্যালি যেটা বলা আছে, 4 থেকে 6 ঘন্টা, কয় ঘন্টা, 4 থেকে 6 ঘন্টার মধ্যে একে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। দেখা যাচ্ছে সকাল 8টার দিকে পশু জবাই করেছে, বিকাল 4টা বেজে গেছে, তারপরে চামড়া ওখানে যে অবস্থায় ছিল সেই অবস্থায় পড়েই আছে। ইতিমধ্যে চামড়া পচন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এর সাথে তো চামড়ার সাথে মাংস এবং চর্বি লেগে থাকে, তাই না? এই চামড়া এবং মাংস এবং চর্বিতে আগে ব্যাকটেরিয়া গ্রো করে এবং সেখান থেকে পচন শুরু হয়। সেই চামড়া যখন সন্ধ্যা নাগাদ লবণ লাগাই, ততক্ষণে দেখা যাচ্ছে চামড়ার গুণগত মান 50% নষ্ট হয়ে গেছে। ওই চামড়া দিয়ে আমাদের তো তেমন বৈদেশিক মুদ্রা বলি আর প্রক্রিয়াজাত করার পরে যে গুণগত মান সেটা আর থাকে না। এজন্যই শুধু আমরা মাংস দিয়ে খেয়াল না রেখে চামড়াটাও যদি কোনো এতিমখানায় দেওয়ার থাকে বা বিক্রি করার থাকে, তো দ্রুত সে কাজটা করে ফেলতে হবে। আর আপনাদের মাধ্যমে যেটা মেসেজটা দিবেন, যারা এতিমখানায় চামড়া নেবে বা চামড়া কিনবে, তারা তো চামড়া প্রক্রিয়াজাত করবে। চামড়া প্রক্রিয়াজাত করার ক্ষেত্রে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে চামড়ার গায়ে লেগে থাকা যে চর্বি এবং মাংস এবং যদি রক্ত লেগে থাকে, এটাকে আগে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে। ধুয়ে ফেলার পরে পানি ঝরে গেলে, যেটা আমার ভিএস বলে গেছে যে 50% লবণ, সেক্ষেত্রে দেখা যায় যে একটা গরুর চামড়ার ক্ষেত্রে 8 থেকে 10 কেজি লবণ লাগে, আর ছাগলের চামড়ার ক্ষেত্রে 3 থেকে 4 কেজি লবণের প্রয়োজন হয়। আমাদের দেশের যে গরুর সাইজ আর কি, সেই আনুপাতিক হারে কম বেশি হতে পারে। এবং লবণটা এমনভাবে লাগাতে হবে যেন চামড়ার কোনো অংশই বাদ না যায়। লবণ লাগানোর পরে আপনারা কি জানেন যে লবণ কি জন্য লাগানো হয়? প্রথমত হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে লবণের, চামড়া তো একটা অর্থাৎ কাঁচা, তাই না? এর ভিতরে পানি আছে না, পানিটা ঝরে যাওয়ার জন্য। এই জন্য লবণ লাগানোর পরে চামড়াটা এমনভাবে রাখতে হবে যেন একটু ঢালু ঢালু জায়গায় রাখা হয়, তো পানিটা যেন গড়ে যায়। তাহলে যদি ভিতরে পানি না থাকে তাহলে ভিতরের জীবাণু যেগুলো আছে, ব্যাকটেরিয়া, তারাও বংশ বিস্তার করতে পারবে না, চামড়াকেও নষ্ট করতে পারবে না। এই বিষয়টা সতর্কতার সাথে করতে হবে এবং খুব গুরুত্ব দিয়ে করতে হবে, কারণ চামড়া আমাদের দেশের একটা জাতীয় সম্পদ এবং এখান থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হয়। এবং আমাদের দেশীয় যে আমরা জুতা, স্যান্ডেল, বেল্ট, প্যান্ট পরে থাকি, এগুলো তৈরি হয় এখান থেকে। তারপরে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কোরবানির পরবর্তী বর্জ্য অপসারণ। বিশেষ করে কোরবানি করার পরে যে রক্তটা, যদি কোরবানি করার সময় যেখানে কোরবানি করা হয় ওই জায়গাটা যেখানে কাটা হবে সেখানে যদি একটা গর্ত করে নেওয়া হয়, তাহলে রক্তটা কিন্তু গর্তের মধ্যে চলে যায়, তাই না? পরে গর্ত মাটি দিয়ে ভরাট করে দিলেই ওটা মাটি চাপা পড়ে যায়, আর না হলে ছড়ায় যাবে, ওর উপর মশা মাছি বসবে, ওখান থেকে জীবাণু ছড়াবে। অনেক সময় দেখা যাচ্ছে কুকুরও গিয়ে চাটছে, তাই না? এই কাজটা করতে হবে। আর গ্রাম অঞ্চলে সাধারণত আমার বাড়ির গ্রামে যেটা করে, ভুঁড়ি পরিষ্কার করার সময় বিশেষ করে ডুবা, নালা, পুকুর এইসব জায়গাতে ভুঁড়ির ভিতরের যে উচ্ছিষ্ট অংশ থাকে সেটা ফেলে দেয়, তাই না? আর সেটা যদি না করা হয় তাহলে বাইরে উন্মুক্তভাবে এটা রাখা যাবে না। একটা গর্ত করে, বড় গর্ত করে সেই গর্তের মধ্যে রেখে আবার গর্তটা মাটি চাপা দিতে হবে, কারণ সেখান থেকেও পরিবেশ দূষণের একটা সম্ভাবনা আছে। আশা করি আপনারা আমার ভিএস সাহেব এবং আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো আপনাদের মাধ্যমে, যেহেতু আপনারা ছড়ায় ছিটায় যাবেন বিভিন্ন গ্রামে এবং কোরবানির সাথে জড়িত থাকবেন, আপনাদের মাধ্যমে আপনারা লিডারশিপ হিসাবে এই মেসেজগুলা যারা কোরবানির সাথে সংশ্লিষ্ট থাকবে তাদের কাছে এই কথাগুলো ছড়াই দেবেন এবং
আমরা যাতে আমাদের চামড়া একটা জাতীয় সম্পদ, এটাকে সুস্থ এবং সুন্দরভাবে সংরক্ষণ করতে পারি, যা দিয়ে আমাদের ভবিষ্যতে অর্থনৈতিকভাবে আমরা যেন লাভবান হতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। প্রশ্ন পর্ব দিব যদি কিছু